তারপর সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। কিন্তু কিন্তু ছোটদা যখন জানতে পারবে যে বরটা সারা জীবনের মধ্যে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু ছোটদা যখন জানতে পারবে যে তার এই বাগদত্তা আজ তার বৌদি, না দাদা ঈশ্বর, তুমি ছোটদাকে অন্য করে পাঠিয়ে ঠাকুর, তুমি ছোটদাকে অন্য করে পাঠিয়ে। ডাক্তারদের ভ্রান্ত ধারণা পিছনে ফেলে আজ আমি তোদের কাছে ফিরে এসেছি প্রতিমা। এমন করে কি দেখছিস হতভাগী? ভাবছিস ডাক্তাররা যার নাম মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সেই আবির সত্যি সত্যি ফিরে এসেছে, নাকি তার প্রেতাত্মা হয়ে? না রে ছোট্টা, না তুই কথা বলিস না রে ছোট্টা, কারণ তুই হচ্ছে আজ আমাদের একমাত্র অবলম্বন রে ছোট্টা। দূর পাগলি, বরটা থাকতে বরটা নেই রে ছোট্টা, বরটা নেই। ফুলসজ্জার রাতে বরটা ফুলসজ্জা বরটার আমার অ্যাক্সিডেন্টের এই কটা দিনের মধ্যে এত কিছু ঘটে গেল, অথচ আমি কিনা ছোট্টা ছোট্টা বরটা যে ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এতেই আমি খুশি। নাই বা করলাম আমি বরটার বিয়ের আনন্দ। আমি তো ছোট্টা আমার বৌদি কোথায় রে? এই মৃত্যু ওরপার থেকে এই অসহায় আবির আমার বৌদির চরণ স্পর্শ করে তার নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে, ইনি তো আমাদের বৌদির ছোট্টা। তুমি আমাদের বৌদি, কি ভাগ্য আমার। দেখো আমার একমাত্র বৌদির মমতাময়ী মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বৌদি তুমি আমার একবার কাছে এসো তো, তোমার চরণ দুটি ছুঁয়ে আমি প্রার্থনা করি এই অসহায় আবিরের যেন শীঘ্রই মৃত্যু দেয়। মৃত্যু কি বলছিস? কি বলছিস? একটু আগে তো তুই বলি তুই নাকি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ আমি সুস্থ, দেখ না আমি সম্পূর্ণ সুস্থ হয়েই আমি তো তোদের কাছে ফিরে এসেছি। শুধু চোখ দুটোই আমার ভগবান। একটিবার বললেন ছোট, একটিবার বল না তুই আমাকে দেখতে পাচ্ছিস, একটিবার বললেন ছোট। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকে দেখতে পাচ্ছি। তুমি একটি বল আমার দিকে ভালো করে চেয়ে দেখো। আমি কাউকে দেখতে পাচ্ছি না বাবা, আমি কাউকে চিনতে পারছি না। গাঢ় অন্ধকার আমার চোখ দুটো ঢেকে রেখেছে, আমি অন্ধকার ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। তোমার ভুবন হয়েছে নিভে গেছে আলো বাতি, তোমার ভুবন হয়েছে নিভে গেছে আলো বাতি, নিঠুর নিয়তি শেষ বিচারে, নিঠুর নিয়তি শেষ বিচারে কান্না হলো সাথী, তোমার ভুবন হয়েছে নিভে গেছে আলো বাতি। জীবনে চলার পথে কত কি যে দিলে, বিনিময়ে এদের কাছে কি পাবে। জীবনে চলার পথে কত কি যে দিলে,
মায়ের কাছে কি ভাবলি তাই বলি বারু বারে কাটিও না দুঃখের রাতি হাসি খেলা ধরে কান্না হাসি খেলা ধরে কান্না অনুসারী শান্ত হ। তোমার ভুবন হয়েছে নিভে গেছে আলো বাতি আলো নেই, শুধু আঁধার, শুধু আধার। আলো নেই, শুধু আধার, শুধু আধার। আলো নেই, শুধু আধার, শুধুই শান্ত হ। সুজনদা, সুজনদা, তুমি ওদের হয়ে একটু বলো না। আমি আমি আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক নই। আর সবাই যে পৃথিবীর আলো দেখার সৌভাগ্য আছে আমার তা নেই নেই। ঠিকই বলছে আপনি ভাই, এই পৃথিবীতে আমাদের কাছে শক্তি থাকলেই তোমার জীবনে কালো অন্ধ মর্ম হলিত কেমন করে এই সংসারে বহু অঘটন দৃশ্য তোমার চোখে দিয়ে ধরা পড়ে না। তুমি তুমি পাগল হয়ে যাবে আমি ভাই, তুই পাগল পাগল হলেই যে আমি বেঁচে যেতাম সুজনদা। জানিস জানিস প্রতিমা, আজ আমার সব হারিয়ে গেল রে। বাঁচার শেষ অবলম্বনটুকু আজ আমার জীবন থেকে হারিয়ে গেল, হারিয়ে গেল। অন্ধকার ছাড়া আর আমার জীবনে কিছুই রইল না, কিছুই না। আছি আমি। কেউ না থাকলেও তোমার পাশে তোমার এই তুফানি সারা জীবন আছে। বৌদি, না রে আমি তো তুফানি মারা গেছে বাবা, হ্যাঁ তোর অ্যাক্সিডেন্টে খবর শুনে সেই বিয়ে রাতেই তুফানি আত্মহত্যা করে মারা গেছে। ভালোই করেছে বাবা, ভালোই করেছে। এই অন্ধ আবিরের পথে বসে থাকার থেকে মৃত্যুটাই যে অনেক সুখে। তুফানি, তুমি মরেও বেঁচে গেলে আর আমি বেঁচেও মরেই রইলাম। না অভি, না, তোমার তুফানি মারা যায়নি, তোমার তুফানি বেঁচে আছে। তোমার বাবা আর আমার দাদা দুজনে যুক্তি করে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। ওদের কুপরামর্শে, ওদের সাজানো নাটকে তোমার তুফানি আজ একটা বোবা চরিত্র হয়ে গেছে। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি বৌমা, তুমি একটু চুপ করো, তুমি একটু চুপ। কেন কেন চুপ করবো আদর্শ চৌধুরী, কেন চুপ করবো? তোমরা কি ভেবেছো, কি ভেবেছো? আমাকে আমাকে বোবা ভেবে যেভাবে তোমরা নাচাবে আমি তাই নাচবো? কিন্তু না, শোনো শোনো আবি, তোমার বাবা আর আমার দাদা দুজনে যুক্তি করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু বিশ্বাস করো আমি তার বিয়ে আমি মেনে নিতে পারিনি। আজও আজও আমি তোমাকে ভালোবাসি, আমি আজ আমি তোমাকে ভালোবাসি। না না তুমি তুমি চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। আমি তুমি অন্ধ হলো, তোমার অন্তর দিয়ে একটিবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি মন থেকে আজও আমাকে ভালোবাসো। আমি সমস্ত রিলেশনকে ত্যাগ করি, সমস্ত কিছু ভুলে তুমি আমার হাত ধরে আমার জীবনে আবার নতুন করে ফিরে আসো। ফিরে এসো আমার জীবনে, ফিরে এসো আমার জীবনে, ফিরে এসো। ছি বৌমা, ছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। আবির, তুমি ছাড়া আর আমার কে আছে গো? আবির, তাই তো তোমার মতো মমতাময় বৌদির চরণ তলে আমি আমৃত্যু আশ্রয় নিলাম।
আসল রূপ দেখবে। এতদিন ধরে তোমরা আমার ভালোবাসা দিকে এসেছো, এবার আমি আমার জীবনটাকে যেভাবে তছনছ করে দিয়েছো, আমার ভালোবাসাটাকে তছনছ করে দিয়েছো, ঠিক তেমনি করে তোমাদের এই সোনার সংসারে আমি ছারখার করে দেবো। আদর্শ চৌধুরী ছারখার করে দেবো, ছারখার করে দেবো। তোমার প্রতিহিংসার ছুরিটা সবার প্রথম আমার বুকে বসিয়ে দাও বৌদি। ছোটদা, ছোটদা, জানিস জানিস প্রতিমা, জানিস আমি যদি ফিরে না আসতাম তাহলে বড় ভালো হতো রে। ছোটদা, ভাবি, বাবা তুই আমায় ক্ষমা করে ভাবি। বাবা, তোকে এক চরম মিথ্যা কথা বলতে আমি বাধ্য হয়েছি, কিন্তু কেন বলেছি সে কথা তুই জানতে চাস না রে বাবা। বাবা, সে তুই জানতে চাস না। মিথ্যে মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়। তুমি তো ঠিকই বলেছ, আমার তুফানি সত্যি সত্যি মারা গেছে। যে তুফানির আঁচলে আমি বট গাছের স্নিগ্ধ ছায়া পেতাম, যে তুফানির কথায় আমার মনে কবিতা জন্মাতো, আমি জীবনানন্দের ভাষায় বলে উঠতাম। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সবে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বলতে পারো বাবা, বলতে পারো সে শান্তি আজ কোথায়? নেই বাবা, নেই, সে শান্তি আর নেই। কারণ তোমরা আজ যাকে দেখছো সে তুফানি নয় বাবা, সে হলো তুফানির প্রেতাত্মা। ছোটদা, বাবা, 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 সাব্বাস, সাব্বাস ঈশ্বর, সাব্বাস। বাবা, এই আদর্শ চৌধুরীর সুখে খেলা করে আজ তুমি কত সুন্দর খেলা শুরু করেছো। ওগো ঈশ্বর, তোমাকে আমার শত শত কোটি নমস্কার। বাবা, হে ভগবান, তোমাকে আমার বাবা, তুমি শান্ত হও বাবা, নমস্কার। তুমি শান্ত হও। হোক সন্ধ্যা, আমি কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই দাদা। সত্যি বলছো? কতবার তোকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি, কিন্তু তুই তো রাজি হচ্ছিলিস না। কুয়োর ব্যাং হয়ে এতদিন কলকাতার মাঝে পড়েছিলাম। আমি যদি ওই আমার বান্ধবী বিয়ের রাতে না আসতাম, তাহলে গ্রামের মাঝে যে এত সুন্দর প্রকৃতি লুকিয়ে থাকে সেটা আমি জানতেই পারতাম না। বেশ, এবার খুশি তো? চল বাসায় চল। প্লিজ দাদা, আর একটু চলো না, ওই ওই নদীটার ধারে গিয়ে বসি। নদী তার নিজের খেয়ালে এঁকে বেঁকে চলেছে, আর আমি সেই দৃশ্য দেখে আমি মনের আনন্দে বলবো, ওই সোনা রেশমি গো সোনায়, ওই সোনা রেশমি গো সোনায়, ওই পালকিতে চলে যায়, বাইরে গরমে মন ভরে যায়, পালকিতে চলে যায়, বাইরে গরমে মন ভরে যায়। কাকা দিদি না দিদি না, চলে দিদি তো না দিদি না, কাকা দিদি না দিদি না, চলে দিদি তো না দিদি না, ওই সোনা রেশমি গো পালকিতে চলে যায়, হায় রে গরমে মন ভরে যায়, পালকিতে চলে যায়, হায় রে গরমে মন ভরে যায়। কতদিন পর সব থেকে আমি প্রাণ খুলে হাসতে দেখলাম। ওগো ঈশ্বর, এই হাসি যেন মুখে চির অম্লান হয়ে থাকে, চির অম্লান হয়ে থাকে।
আছে তা বলে রানি আমি তোমার কোন পাপড়িতে বসবো বসে বড় কথা বলি তোর এখান থেকে চলে এসো দাদা। দাদা আমি তো তোমাদের দুজনকে ভাবলাম জোড়া কি বললে? নমস্কার শিবাজি মশাই আর কেন মাইকা দিচ্ছে একটু চাই কেন না তখন মানে তোমার এই কোনায় ওই কুমারী কোনটাকে নায়িকা তো দুর্বল ভাবিছে। মনে রাখিস এই নারীর মাঝে লুকিয়েছে চিরিনয়নী শক্তি। যুগে যুগে বহু অশুভ অসুর শক্তি এই নারীর কাছেই পরাজিত হয়েছে। আর তুই যেন রাস্তার কুস্তারে তোমার পুজোর ফুল একেবারে তুলাই রাখাচ্ছি যে সালা একটা সামান্য মেয়ের হাতে চর খেয়ে মাটিতে মুখ টুবড়ে পড়ে থাকে সে সালা একটা নেরি কুর্তা। আমার এই কুত্তাটা গা চাপতে গিয়েছিল বলে তুই বড্ড খোঁজ করেছিলে না। এখন এই কালিয়া কালো তোমার মাঝে তোমার ফলা খোঁজ করতে পারবে তো? শুধু ফস নয় রাস্তে এই নিজেদের বাস্তবিক পবিত্রের সংযত না করলে তুমি সবাইকে মরতে হবে। আমি মুছিয়ে দেবো। বললো চলে এসে আসলে দাদার সামনে বড় মতো করে আমি সোয়ারে রাত এই কালিয়ার এক থেকে তোকে বাঁচাবার আদের কেউ না করতে না আচরে যেন আমি বিদ্রোহী ভগবান আমি বুকে কেটে কেটে চিহ্ন আমি যদি ভক্ষ করিব চিহ্ন আমি বিদ্রোহী বীর বিশ্ববিদ্যালয়ের বীর আমি চির জগদ্ধাত্রী আমি উল্কা হ্যাঁ উল্কা যেখানে তোদের মতো নরপশুর দল একটু ফুলের মতো দাঁড়িয়ে নাচিত নেতা বিচারে সাক্ষাৎ খেলাধুলা হয় যেখানে তোদের মতো সমাজ বিকশিতের উদ্দীপ্ত হয় বিপন্ন হয়ে ওঠে এটা অসহায় মামুনের দল সেখানে পর্যায়ে থেকে ঝাঁপিয়ে পড়ে এই উল্কা আবার তোমার ভোগে দে জানবেন সাহেব আপনারা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। দেখি ডাক্তারবাবু আপনি হ্যাঁ আমি আর আমার বোন স্বপ্না আর স্বপ্না এ হলো থাক ডাক্তারবাবু আর তারপর ওর মূর্তিতে আমি যথাসময়ে দেবো। নমস্কার। নমস্কার মেম সাহেব কিন্তু কিন্তু আপনারা হঠাৎ এখানে স্বপ্নার ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি। ট্রিটমেন্ট হ্যাঁ ট্রিটমেন্ট বেশ কিছুদিন হলো স্বপ্নে একটা মানসিক ডিপ্রেশনে ভুগছিল। তার ট্রিটমেন্ট করতে আমি ওকে এখানে নিয়ে এসেছি। কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মাঝে যেমন হিংস্র বাঘ থাকতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই মেম সাহেব এটাই উল্কার জীবনের একমাত্র মতো। আপনারা ফিরে যান মেম সাহেব আপনারা ফিরে যান। আর এই উল্কা জীবিত থাকতে এখানে কেউ কোনোদিন আপনার শেষ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসা শোনা আপনার মতো রহস্যময় মানুষটার সম্বন্ধে আমার জানতে বড় ইচ্ছা করছে। দাদা ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও না। উল্কার কোনো ঠিকানার প্রয়োজন হয় না মেম সাহেব। যতক্ষণ সে বাঁচবে ততক্ষণ সে মাথা উঁচু করে বাঁচবে। আর ওই কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা নিজেই গিয়ে সেখানে ঠিকরে পড়বে। তবুও তোমার ঠিকানার প্রয়োজন উল্কা। আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার অপেক্ষায় রইলাম। মেম সাহেব একটা লোকে একটু দেখা আরো একটু বেশি হলে হবে কি
রাতেই প্রহর পাশে বসে মনে দুটো কথা বলে খুঁজছি এক পলকে একটু দেখা আর একটু বেশি হলে খুঁজছি যদি কাছে প্রহর পাশে বসে আসবো মেম সাহেব আসবো, কারণ আপনার আদেশ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার অধিকার আমার নেই। কারণ কারণ উনি যে আমার ভগবান, কারণ উনি তোমাকে পুরো জীবন দান করে উল্কা সৃষ্টি করেছে। কাঞ্চন, তবে কি ও আমাকে, তোর কি হলো গুরু? আমার দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? এই না না মানে কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করো কাঞ্চন? তোমার কায়ার মধ্যে ছায়া হয়ে থাকবো বলে। কিন্তু কেন কেন? জানি না গুরু, জানি না। শুধু এইটুকু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। কাঞ্চন, চারিদিক থেকে অসংখ্য বিপজ্জনক গ্রাস করতে ছুটে আসছে। কাঞ্চন, কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে তোমার বিপদের আজ আমি তোমার নাম। কাঞ্চন 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 কাঞ্চন, ওরে নিয়তি যদি আমার ছিঁড়ে অকাল মৃত্যুর পরোয়ানা লিখে রাখে তা তুমি কেমন করে পাল্টাবে কাঞ্চন? রক্ষা করতে না পারলো তোমার বিপদে ভাইটা বুকটা পেতে দিতে পারবে না। কাঞ্চন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পড়লে পৃথিবীর সরাবো জঞ্জাল। তারপরে হব আমি ইতিহাস, আগামী পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি এই নবজাতকের কাছে। এই আমার দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। কাঞ্চন, কথা শোন রে ভাই, কথা শোন। হুলকার এই মরণ যজ্ঞে তুই নিজেকে আহুতি দিয়ে আমাকে আর অপরাধী সাজাস না রে ভাই, আমাকে আর অপরাধী সাজাস না। তাহলে ঈশ্বর হয়তো ঈশ্বর করে আদর হাতে তোমাকে বাঁচায়। খতম করবি বস, ওই সালার জন্য চিড়িয়াটা ফসকে গেল। কি হলো কি হলো মিস্টার? আরে চালান, চালান গুলি চালান। কে তুমি? আমি উল্কা। উল্কা? হ্যাঁ উল্কা, ওই আকাশ থেকে ঠিকরে পড়ে একটা তপ্ত উল্কা, হুবহু আকাশ চৌধুরীর মতো দেখতে। ওকে যদি আকাশ সাজিয়ে। হ্যাঁ কি হলো মিস্টার? আরে শোনো, তখন থেকে আমার দিকে তাকিয়ে কি বিড়বিড় করে চলছেন? আরে উল্কার মধ্যে নতুন কিছু বুঝতে চাইছেন বুঝি? ঠকবেন মিস্টার, ঠকবেন। কারণ এই উল্কার মধ্যে আছে শুধু আগুন। এই আগুন আমি ফু দিয়ে নিভিয়ে দেব। কালিয়া উপর ফলবে বেটাকে করে সবাই। আরে গুরু বলার কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা কি বলছেন বস? যা বলছি তাই কর। আমাদের ক্ষমা করবে গুরু। আর যদি কোনো উল্টো আমার হাত করার চেষ্টা করিস, ওই হাতগুলো কেটে নেব, কথাটা মনে রাখি। ঠিক আছে বস। উল্কার উপর হঠাৎ আপনার দয়া এত উপচে পড়লো কেন স্যার, জানতে পারি কি? তোমার ওই সাহস আর বাহাদুর থেকে নিমুগ্ধ উল্কা, তাই তোমাকে আমার বিশেষ প্রয়োজন। আমি বেদনীন, আমি চিঙ্গিস, আমি কাহাকে কোনোদিন করি না কুর্নিশ। উল্কা গোলামি করতে জন্মায়নি মিস্টার, সে যতক্ষণ বাজবে মাথা উঁচু করে বাজবে। একজন বিশেষ ব্যক্তি চরিত্র অভিনয় করতে পারলেই তোমাকে আমি মোটা টাকা বকশিশ দেব। অভিনয়? হ্যাঁ অভিনয়।
ওই আকাশ চৌধুরীর নামে একজন ব্যক্তির সাথে তোমার চেহারার অদ্ভুত মিল আছে। শুধুমাত্র ওই ফ্রেঞ্চ কার্ড দায়টা কাটতে পারলে তোমাকে আকাশ চৌধুরী বলে কেউ সন্দেহ করতে পারবে না। কাজেই আকাশ থেকে তুমি এই বাড়িতে যাবে এবং আমার নির্দেশ মতো কাজ করবে। কিন্তু সত্যিকারের আকাশ যদি কোনোদিন ফিরে আসে, আসবে না, কারণ আকাশ যদি ফিরিস তাহলে তাহলে তো কোনো চিন্তাই নাই স্যার, কোনো চিন্তাই নাই। কিন্তু কিন্তু মিস্টার, ওই আকাশ বাবুর ফ্যামিলি সম্পর্কে আমি তো কিছু জানি না। ওনার ফ্যামিলিতে কে কে আছে? মা, বাবা, ভাই, বোন, কিংবা কোনো সুন্দর স্ত্রী? পরিচয় আমি দেবো। আজ থেকে তুমি উল্টো আকাশ, সবাই জানবে ওই ফুলসা জড়াতে নির্দোষ আকাশ চৌধুরী আমার বাড়ি দিয়েছে। আকাশের চাল চলন কথাবার্তা সব সব আমার এই ডিরেকশন অনুযায়ী হবে। এখন এসো, ওই আকাশ চৌধুরী ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে আমি তোমায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। কি হলো উল্কা, তুই চুপ করে দাঁড়িয়ে কেন? আমার প্রশ্নে তুমি রাজি? বলো উল্কা, বলো আমার প্রশ্নে তুমি রাজি? বলো উল্কা, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? রাজি তো আমাকে হতেই হবে বস, রাজি তো আমাকে হতেই হবে। কারণ কারণ রাজি না হলে আমি আসলে বাজি জিতবো কেমন করে? আসলে বাজি বেশ, আপনার প্রস্তাবে আমি রাজি। এবার শুরু করবো।